পাহাড়ের রানী দার্জিলিং, যেখানে প্রতিটা মুহূর্ত স্বপ্নের মতো মনে হয়। বাঙালির দার্জিলিং আজও চির নতুন। যতবারই দার্জিলিংয়ে যাওয়া হোক না কেন, প্রতিবারই দার্জিলিংয়ে গেলে আমাদের একই রকম ভালো লাগে। ৬৭০০ ফিট উচ্চতায় অবস্থিত শৈল শহরের রানী দার্জিলিং তার অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, চা এবং টয় ট্রেনের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। সমুদ্রে ঘুরতে যাব বললেই যেমন বাঙালির মাথায় প্রথম আসে দীঘা বা পুরীর নাম, তেমন পাহাড়ে ঘুরতে যাব বললেই কিন্তু আমাদের মাথায় প্রথম আসে দার্জিলিংয়ের নাম। শুধু বাঙালিদের কাছেই নয়, ব্রিটিশদের কাছেও এই দার্জিলিং অত্যন্ত প্রিয় এক স্থান ছিল। নিজেদের স্বার্থেই এই শৈল শহরকে তারা খুব সুন্দর করে সাজিয়েছিলেন। তীব্র দাবদাহে যখন দক্ষিণবঙ্গ নাজেহাল, তখন অর্থাৎ এই সময় দার্জিলিংয়ের আবহাওয়া ভীষণই মনোরম। পুরো দার্জিলিং ফুলে ফুলে ভরে গেছে। দার্জিলিং ট্যুর প্ল্যানটা সাধারণত হয় 3 পয়েন্ট, মিক্সিং পয়েন্ট এবং 7 পয়েন্টকে কেন্দ্র করে। তবে এইবারের দার্জিলিং ট্যুর প্ল্যানটা আমি একটু অন্যভাবে সাজিয়েছি। এই ট্যুর প্ল্যানে আমরা দেখে নেব তাবাকশি, সুমেন্দু লেক, গোপালধারা টি এস্টেট, লেপচা জগৎ, রংভাং নদী, ডালি মনেস্ট্রি, রক গার্ডেন, ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ, মহাকাল টেম্পল, ঘুম মনেস্ট্রি সহ দার্জিলিংয়ের 20টা জায়গা। আর এই সব কিছুই আমরা ঘুরে দেখব মাত্র 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যানে। তোমার হাতে যদি মাত্র 4 দিনের মতো ছুটি থাকে, তাহলেই তুমি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে পারো হিমালয়ের কোলে ছোট্ট সুন্দর সাজানো শহর দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সবচেয়ে কম খরচায় দার্জিলিং ভ্রমণের সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওয়। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন্তনী, এক্সপ্লোর উইথ সায়ন্তনীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি। এখন আমি আছি বাঙালির অন্যতম পছন্দের জায়গা পাহাড়ের রানী দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে আমি আগেও এসেছি, কিন্তু এত সুন্দর ওয়েদার আর এত সুন্দরভাবে দার্জিলিংকে কিন্তু আমি আগে কখনো পাইনি। 3 রাত 4 দিনে তোমরা কিভাবে দার্জিলিং ট্যুর প্ল্যান করবে, কি কি দেখবে, কোথায় থাকবে, কোথায় থাকলে তোমাদের একটু কম খরচ হবে, কোন হোটেলে থাকলে তোমরা সুন্দর ভিউ দেখতে পাবে, টোটাল এই ট্রিপটা করতে তোমাদের কত কেমন কি খরচ হতে পারে, সেই সব কিছুর ডিটেলস থাকছে আজকের এই ভিডিওয়। তাহলে চলো একদম প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি। প্রথমেই বলে দেব তোমরা কিভাবে খুব সহজে দার্জিলিং পৌঁছে যাবে। দার্জিলিং পৌঁছতে গেলে আমাদের প্রথমেই আসতে হবে এনজিপি বা শিলিগুড়িতে। তোমরা তো জানোই উত্তরবঙ্গের ট্রেনের টিকিটের কি পরিমাণ চাহিদা থাকে। তো এইবারে যথারীতি ট্রেনের টিকিট না পাওয়ায় শ্যামলী পরিবহনের স্লিপার ভলভো বাসেতে আমি কলকাতা থেকে শিলিগুড়িতে এসেছি, এবং একজন মহিলা যাত্রী হিসেবে এই বাসেতে আসার কি কি সুবিধে রয়েছে এবং কি কি অসুবিধে রয়েছে সেই সব কিছুই তোমাদের সঙ্গে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। শিলিগুড়িতে তোমাদের যেখানে বাস নামাবে সেখান থেকে শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি তোমরা পেয়ে যাবে। আমি একটা শেয়ার গাড়িতে চেপে বসলাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পৌঁছে দিতে আমার থেকে নিচ্ছে 250 টাকা। এছাড়া শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত তুমি যদি গাড়ি রিজার্ভ করে আসো, তাহলে ভাড়া পড়বে 2.5 থেকে ওই 3,500 টাকার মতো। এটা ডিপেন্ড করে সিজনের ওপর। তোমরা যদি ট্রেনে করে এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে আসতে চাও, তাহলে তোমাদের ধরতে হবে দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস অথবা পদাতিক এক্সপ্রেস। আর যদি তোমরা শিলিগুড়িতে নামতে চাও, তাহলে ধরবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেনের টাইমিংগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। দেখো, কথা বলতে বলতে আমরা কাশিয়াং স্টেশন ক্রস করে গেলাম। এরপর আমাদের গাড়ি এক জায়গায় দাঁড়ালো সকলকে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। 60 টাকা দিয়ে এখান থেকে একটা এগ ম্যাগি খেয়ে আবার গাড়িতে উঠে বসলাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দূরত্ব 62.8 কিমির মতো। এই মুহূর্তে আমরা ঘুম স্টেশন ক্রস করছি। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পৌঁছতে আমাদের সময় লাগলো 3 ঘন্টা 50 মিনিটের মতো। মাঝখানে 20 মিনিটের একটা ব্রেক ছিল। আর এই হলো আজকে আমার থাকার আস্তানা
দেখতেই পাচ্ছ রুমটা কিন্তু খুব সুন্দর। রুমে একটা কিং সাইজের বেড রয়েছে, বেডের দুপাশে রয়েছে বেড সাইড টেবিল, ইলেকট্রিক কেটেল রয়েছে, টিভি রয়েছে, মিরর রয়েছে, এছাড়া রয়েছে বিশাল বড় একটা ওয়ার্ড্রপ। মানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে রুমে কিন্তু সবকিছুই খুব সুন্দরভাবে সাজানো গোছানো। ওয়ার্ড্রপটা খুলে একটু তোমাদের দেখাই, বিশাল বড় স্পেস রয়েছে, আর এই দিকে রয়েছে একটা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর জানলার পর্দা সরালেই মেঘমুক্ত দিনে এখান থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। এবার চলো রুমের সঙ্গে অ্যাটাচ যে টয়লেটটা রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। কমোড, গিজার, বেসিন, শাওয়ার, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সবকিছুই দেওয়া রয়েছে। একটু পরে তোমাদের হোটেলের ডিটেলসটা দিয়ে দিচ্ছি। আগে ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নেব। লাঞ্চটা আজকে আমি হোটেল থেকেই অর্ডার করেছি। এনাদের ইন হাউস রেস্টুরেন্টে তোমরা খুব কম দামে ভালো মানের বাঙালি খাবার দাবার পেয়ে যাবে, আর খাবার দাবারের টেস্ট সত্যিই খুব ভালো, একদম বাড়ির রান্নার মতো। তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে চলে এলাম দার্জিলিং ম্যালে। আজকে প্রথমেই দর্শন করব মহাকাল মন্দির, তারপর পুরো দার্জিলিং ম্যালটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। অবজারভেটরি পাহাড়ের ওপর অবস্থিত মহাকাল টেম্পল। দার্জিলিং ম্যাল থেকে পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায়। আমিও মহাকাল টেম্পলের পথ ধরলাম, দেখা হয়ে গেল এনাদের সঙ্গে। মহাকাল মন্দির হলো ত্রিশূলের সঙ্গে সহাবস্থান স্তূপের। আলাদা প্রাঙ্গণ নয়, আলাদা মন্দির নয়, একই মন্দিরে একই ঘরের ভিতর একই সঙ্গে সহাবস্থান করেন ভগবান শিব এবং ভগবান বুদ্ধ। দার্জিলিংয়ের এই মহাকাল মন্দির এমনই এক ঐতিহ্য এবং প্রথার সৌধ। প্রথমবার এখানে এলে তোমার ধাঁধা লেগে যেতে বাধ্য। একবার মনে হবে হ্যাঁ এটা মন্দির, কোনো মঠ নয়, তার পরক্ষণেই তোমার মনে হবে না না এটা মন্দির এবং মঠ দুটোই। লামা দোরজে রিনজিং 1782 সালে এই মহাকাল মন্দির তৈরি করেছিলেন, যিনি ধর্মীয় বিশ্বাসের দিক থেকে বৌদ্ধ, কিন্তু তিনি একই জায়গায় শিব এবং বুদ্ধের মন্দির তৈরি করেছিলেন। সত্যি এক অসাধারণ সুন্দর এক জায়গা। মহাকাল মন্দিরে আসার রাস্তাটা একটু চড়াই, ভগবানের নাম নিয়ে উঠে আসবে, কিন্তু দার্জিলিং ট্রিপে এই মহাকাল মন্দির দর্শন তুমি কোনোভাবে মিস করো না। এরপর আমি চলে এলাম মহাকাল মার্কেটে। মহাকাল মন্দিরের নিচেই রয়েছে এই মহাকাল মার্কেট। এখানে তোমরা খুব কম দামে ভালো ভালো জিনিস পেয়ে যাবে, আর যদি কোনো জিনিসের দাম তোমাদের একটু বেশি মনে হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা দরদাম করেও জিনিসপত্র কিনতে পারো। প্রচুর সুন্দর সুন্দর ভালো ভালো কালেকশন রয়েছে এই মার্কেটে। এখন যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এনার নাম হলো ভানুভক্ত আচার্য। ইনি একজন নেপালি কবি। তিনি প্রথম সংস্কৃত ভাষা থেকে রামায়ণকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং ম্যাল চৌরাস্তার ওপর। এই জায়গাটাকে চৌরাস্তা বলা হয় এই জন্যই কারণ এখান থেকে 4টে রাস্তা ভাগ হয়ে গেছে। দার্জিলিং ম্যাল হলো দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র। ম্যাল সবসময় জমজমাট। এখানে মানুষজন আসে, আড্ডা মারে, শান্তিতে গল্প করে, চা খায়, বাচ্চারা খেলাধুলা করে। এছাড়া বাচ্চাদের ঘোড়ায় চড়ারও ব্যবস্থা রয়েছে। ঘোড়ায় চড়তে 100 টাকা করে নেয়। তাছাড়া ম্যাল থেকে শপিং করার সুযোগ এবং দার্জিলিংয়ের লোকাল স্ট্রিট ফুডের স্বাদ গ্রহণ করতে চাইলে তোমরা কিন্তু সেই সুযোগ ম্যাল থেকেই পেয়ে যাবে। ম্যালে লোভনীয় লোভনীয় সব স্ট্রিট ফুডের দোকান তোমরা পেয়ে যাবে। প্রথম দিনের সন্ধ্যাটা রাখতে পারো ম্যালে ঘোরাঘুরি করার জন্য। যদি শপিং করার কিছু থাকে সেই শপিংটাও তোমরা আজকেই সেরে নিতে পারো। এত কিছু স্ট্রিট ফুডের মাঝে আমি ট্রাই করছি চিকেন লেগ ফ্রাই, যেটার দাম পড়ছে 100 টাকা। মহাকাল রেস্টুরেন্টের সামনেই দেখবে গাড়ির বিশাল বড় একটা স্ট্যান্ড রয়েছে। কালকে সাইট সিনের গাড়ি তোমরা আজকেই বুক করে রাখতে পারো, কিন্তু আমি গাড়ি আজ বুক করিনি, কালই বুক করব। এরপর হোটেলে ফিরে এলাম, আর আমাদের হোটেলের ছাদ থেকে দেখো পুরো দার্জিলিং সিটির কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এরপর ডিনার করে ঘুমিয়ে পড়বো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালবেলায়। গুড মর্নিং এভরিওয়ান।
সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে দার্জিলিংয়ের ডে 2। হোটেল থেকে ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়ব। আজ প্রথমেই যাব দার্জিলিং থেকে মাত্র 19 কিলোমিটার দূরে পাহাড়ি ছোট্ট সুন্দর গ্রাম লেপচা জগৎ দেখতে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. দার্জিলিং থেকে লেপচা জগৎ যাওয়ার পথে এক জায়গায় গাড়ি থামাতে বাধ্য হলাম। খানিকটা পথ আসার পরেই চারপাশের পরিবেশটা একদম চেঞ্জ হয়ে গেল। চারিদিক থেকে মেঘ এসে পুরো ঘিরে ধরলো। ক্যামেরায় হয়তো আমি তোমাদের পুরোটা বোঝাতে পারছি না, বাট সামনে থেকে না অসাধারণ লাগছে। Just begun as she puts her hand in mine. We wanna chase the night. Wanna dance to আজ প্রথমেই চলে এলাম লেপচা জগতে। দার্জিলিং থেকে যখন বেরালাম তোমাদের তো দেখালাম রৌদ্র করজ্জ্বল একটা ওয়েদার ছিল। হঠাৎ করে চারিদিক থেকে মেঘ এসে পুরো ঘিরে ধরলো। অসাধারণ লাগছে। এখন লেপচা জগতের পাইন ফরেস্টে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে ঢুকতে 20 টাকা করে টিকিট লাগলো। মূলত লেপচা অধিবাসিত গ্রাম এটি, তাই এই গ্রামটির নাম হলো লেপচা জগৎ। পুরো গ্রামটাকে ঘিরে রয়েছে পাইন, ওক এবং রডোডেনড্রন। লম্বা লম্বা পাইন গাছের মধ্যে দিয়ে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। দারুণ লাগছে দেখতে। একটা রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করেছে। যারা একটু অফবিট জায়গা পছন্দ করো, ভিড়ভাড়টা একেবারেই পছন্দ করো না, তাদের কাছে লেপচা জগৎ দারুণ লাগে। লেপচা জগতে থাকার জন্য ওই হাতে গোনা কয়েকটা হোমস্টেই রয়েছে। লেপচা জগৎ ছেড়ে আমরা এখন জাস্ট ক্রস করছি সুখিয়া বাজার। আর ওয়েদার দেখো, এখানে কিন্তু বেশ ভালো রোদ রয়েছে, একদম ক্লিয়ার ওয়েদার। জাস্ট 10 মিনিটের মতো রাস্তা সবেমাত্র ক্রস করেছি। এবার চলে এলাম সীমানা ভিউ পয়েন্টে। এটি ভারত এবং নেপালের সীমান্তে অবস্থিত। আমি যে দিকটায় দাঁড়িয়ে রয়েছি সেদিকটা ভারত, আর উল্টো দিকটা হলো নেপাল। মেঘমুক্ত ঝকঝকে দিনে এখান থেকে নাকি দারুণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, বাট আজকে তেমনভাবে কিছুই দেখা গেল না। এরপর রাস্তায় এক জায়গায় গাড়ি থামাতে আবার বাধ্য হলাম। দেখলাম জায়গাটা পুরো ফুলে ফুলে ভরে গেছে। এই জায়গাটার পার্টিকুলার নাম আমি বলতে পারবো না, তবে দার্জিলিং থেকে মিরিক যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তার ধারেই এক জায়গায় আমি এই জায়গাটা দেখতে পেয়েছি। hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the candles. এরপর চলে এলাম গোপালধারা টি এস্টেট দেখার জন্য। এই চা বাগানটি তৈরি হয়েছিল 1955 সালে। দার্জিলিংয়ের সুস্বাদু এবং সুগন্ধি চা বাগানগুলির মধ্যে এটি হলো অন্যতম। দেখে বুঝতেই পারছো যে আকৃতিগত কারণের জন্য এই গোপালধারা চা বাগানটি অন্য সব চা বাগানের থেকে দেখতে আলাদা। এই চা বাগানের চায়ের খ্যাতি রয়েছে গোটা পৃথিবী জুড়ে। দার্জিলিং এর ওই ভিড়ভাড়টা এড়িয়ে তুমি যদি এই সুন্দর প্রকৃতিকে একটু উপভোগ করতে চাও, তাহলে দার্জিলিং এর সাইট সিনে তুমি এই জায়গাটাকে অবশ্যই অ্যাড করতে পারো। এবার আমরা তাবাকশির পথ ধরলাম। দার্জিলিং থেকে তাবাকশির দূরত্ব 32.3 কিমির মতো, আর এনজিপি থেকে তাবাকশির দূরত্ব ওই প্রায় 64 কিলোমিটারের মতো। এখন যাচ্ছি পাহাড়ি ছোট্ট সুন্দর গ্রাম তাবাকশি দেখতে। আর রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম, পুরো চা বাগানের মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা, অসাধারণ লাগছে। রংভাং নদীর পাড়ে পাহাড়ি এই ছোট্ট সুন্দর গ্রাম তাবাকশির উচ্চতা
প্রায় 3000 ফুট। গ্রামটির সৌন্দর্য দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। তাবাকোশি দুটি নেপালি নাম নিয়ে গঠিত। তাম্বা যার অর্থ হলো তামা আর কোশি শব্দের অর্থ হলো নদী। রংবাং নদীর ওপর ঘন জঙ্গল দেখে মনে হয় নদীর ওপর তামার দেশ, সেখান থেকেই এই গ্রামের নাম হয় তাবাকোশি। এরপর তাবাকোশি থেকে মিরিক যাওয়ার পথে আর একটা চা বাগান দেখার জন্য আমাদের ড্রাইভার দাদা গাড়ি থামালেন। এই চা বাগানটাও ভীষণ সুন্দর। এরপর 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম মিরিক লেক বা সুমেন্দু লেক দেখার জন্য। মিরিক লেকে খুব সুন্দর বোটিং এর ব্যবস্থা রয়েছে, কিন্তু বিকেল 4টের পরে বোটিং বন্ধ হয়ে যায়। আজকে বোটিং এর টাইম অলরেডি পার হয়ে গেছে, সেই জন্য আজকে মিরিক লেকে আমার বোটিংটা করা হলো না। বাট মিরিক লেকের ভিউ অসাধারণ, আর এই সময়টায় সানসেট হচ্ছে তো খুব ভালো লাগছে দেখতে। দার্জিলিং থেকে মিরিকের দূরত্ব ওই 49 কিলোমিটারের মতো, আর শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব প্রায় 52 কিলোমিটারের মতো। এই মিরিক লেক বা সুমেন্দু লেক 1.25 কিলোমিটার দীর্ঘ। এই লেকের ওপর 80 ফুট দীর্ঘ একটা সেতু রয়েছে। মিরিক লেকের মধ্যে বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান রয়েছে, শপিং করার জায়গা রয়েছে। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই 1 প্লেট মোমো খেয়ে নিলাম। চিকেন মোমোটার দাম নিল 100 টাকা, বাট টেস্ট কিন্তু খুব ভালো ছিল। এবার বলে দিই আজকে আমার গাড়ি ভাড়া কত পড়লো। আজকে আমার গাড়ি ভাড়া পড়েছে 2500 টাকা। এই দাদার গাড়ি করেই আজকে আমি সব জায়গা ঘুরে দেখলাম। দাদাটা খুবই ভালো, নিজের মতো করে আমাকে সব জায়গা ঘুরিয়ে দেখিয়েছে। এরপর ওই দাদাটাই এক জায়গায় গাড়ি থামালো এবং আমাকে বলল এই চা বাগানটা এই অঞ্চলের সবচেয়ে সুন্দর চা বাগান। যদিও এখন সানটা ডাউন হয়ে গেছে, সূর্যের আলোটা যদি বেশি থাকতো তাহলে আরো সুন্দর লাগতো দেখতে। এরপর হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে দার্জিলিংয়ে আমার তৃতীয় দিন। আজকে দার্জিলিংয়ের কিছু লোকাল সাইট সিন আমি ঘুরে দেখব। চলে এলাম মহাকাল রেস্টুরেন্টের সামনে। এখান থেকেই তোমরা দার্জিলিংয়ের লোকাল সাইট সিনের গাড়ি পেয়ে যাবে। আমিও এখান থেকে একটা গাড়ি ভাড়া করে রওনা দিয়ে দিলাম। আজ প্রথমেই যাচ্ছি অরেঞ্জ ভ্যালি টি এস্টেট দেখার জন্য। রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম, আর এখান থেকে পাহাড়ের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। এই সময় যেহেতু দার্জিলিংয়ে একটা পিক সিজন চলছে, প্রচুর পর্যটক এই সময় দার্জিলিংয়ে আসছেন, তো মেন সিটির মধ্যে না গাড়ির বিভৎস জ্যাম। মেন সিটি থেকে বেরোতেই বেশ অনেকটা সময় অপচয় হচ্ছে। আজ প্রথমেই চলে এলাম অরেঞ্জ টি এস্টেটে। ভীষণ সুন্দর জায়গাটা, পিছনে দেখতেই পাচ্ছ সুউচ্চ পাহাড় রয়েছে আর সামনে চা বাগান, অসাধারণ ভিউ। এরপরে আমরা যাব রক গার্ডেন।
এরপর চলে এলাম রক গার্ডেন দেখতে। দার্জিলিং শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে গেলাম। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে। ঝর্ণাটার ফার্স্ট ভিউটা এখন আমি তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা পুরো ফুলে ফুলে ভরে গেছে। একদম ওপর থেকে যেখান থেকে ঝর্ণাটা পড়ছে আমি এখন সেখানে যাচ্ছি এবং সেখান থেকে ভিউটা কেমন লাগে সেটা তোমাদের দেখাবো। আর এই ঝর্ণাটার নাম হলো চুন্নু সামার ফলস। একদম ওপর পর্যন্ত আসতে পায়ে হেঁটে আমার সময় লাগলো 25 মিনিটের মতো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এবার আমরা ঘুরে দেখব ভারতবর্ষের উচ্চতম রেল স্টেশন ঘুম। এই ঘুম স্টেশনের উচ্চতা ৭,৪০৭ ফুট। 1881 সালে এই ঘুম স্টেশন তৈরি হয়েছিল। 1879 সাল থেকে 1881 সাল পর্যন্ত টয় ট্রেনের এই লাইনগুলোকে নির্মাণ করা হয়েছিল। 5ই ডিসেম্বর 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বর্ণনা করা হয়েছে। এখন আমি আছি ঘুম মিউজিয়ামে। এখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। ঘুম স্টেশনের পাশেই রয়েছে ঘুম মিউজিয়াম। ঘুম স্টেশন ঘুরতে এলে তোমরা অবশ্যই ঘুম মিউজিয়ামটাও ঘুরে দেখবে। এখানে হিমালয়ান রেলওয়ের বহু পুরনো কিছু ইতিহাস সংরক্ষিত রয়েছে। ঘুম স্টেশনে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে। সেখান থেকে 1 কাপ চা এবং 1 প্লেট ফুচকা খেয়ে রওনা দিলাম ঘুম মনেস্ট্রি দেখব বলে। ঘুম মনেস্ট্রি তৈরি হয়েছিল 1875 সালে। চলো এবার ঘুম মনেস্ট্রিটা তোমাদের ঘুরে দেখাই। যদিও শুনলাম নাকি ঘুম মনেস্ট্রির ভেতরে এখন কাজ হচ্ছে। এবার দেখে নেব বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ 1919 সালে চালু করা হয়েছিল। বাতাসিয়া কথার অর্থ হলো যেখান থেকে খুব ভালো বাতাস চলাচল করে, আর লুপ কথার অর্থ হলো চক্রাকার রাস্তা। একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে ঘুম স্টেশন থেকে যখন দার্জিলিং এর দিকে যাবে রাস্তাটা অনেকটা নিচু হয়ে গেছে। রাস্তাটা প্রায় 140 ফুট নিচু হয়ে গেছে, আর সেই কারণেই এই লুপটা তৈরি করা হয়েছে। হঠাৎ করে তো টয় ট্রেন একেবারে নিচে নেমে যেতে পারবি না, যাতে ধীরে ধীরে চক্রাকারে নেমে যায়, তাই এই রাস্তা। মেঘমুক্ত ঝকঝকে দিনে এখান থেকে ভীষণ ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়।
আজকেও এই এতগুলো জায়গা ঘুরতে আমার গাড়ি ভাড়া পড়ছে 2500 টাকা। এরপর দেখব ডালি মনেস্ট্রি। এখানে প্রবেশ করতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না, বাট এর ভেতরে একটা মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামটা দেখতে গেলে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এই ডালি মনেস্ট্রির কাঠামোটি ঐতিহ্যবাহী তিব্বতীয় শৈলীতে নির্মিত। চলো তোমাদের এবার দেখাই। যে কোনো মনেস্ট্রিতে গেলেই আমার একটা আলাদা মানসিক শান্তি লাগে, কিন্তু এইটুকু বলতে পারি আজ অবধি আমার দেখা সবচেয়ে সুন্দর মনেস্ট্রি। প্রথমেই তো বললাম এখানে একটা খুব সুন্দর মিউজিয়াম রয়েছে, বাট মিউজিয়ামের মধ্যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি বারণ। দার্জিলিং স্টেশন থেকে সামান্য একটু এগিয়ে এলেই তোমরা দেখতে পাবে ভারত পেট্রোলিয়াম। ভারত পেট্রোলিয়ামের সামনেই গাড়ির একটা বড় স্ট্যান্ড রয়েছে, এখান থেকে তোমরা রিজার্ভ গাড়ি বুক করতে পারো। যদিও লাঞ্চের টাইম অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে, যাই হোক এবার কেভেন্ডার্স থেকে কিছু খাওয়া দাওয়া করব। বেশিরভাগ মানুষই কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করার জন্য আসেন। কেভেন্ডার্সে মোটামুটি সবসময় ভিড় থাকলেও ব্রেকফাস্ট করার সময় ভিড় এবং লাইনটা চোখে পড়ার মতো। যদি ব্রেকফাস্ট করতে আসতাম লম্বা লাইনে দাঁড়াতে হতো, অনেকটা সময় অপচয় হতো, আর আমার ট্যুর প্ল্যান অনুযায়ী সবটা কমপ্লিট করতে পারতাম না। এই সময়টায় কিন্তু কেভেন্ডার্সে একদম ভিড় নেই বললেই চলে। এরপর দার্জিলিং এর একটু লোকাল মার্কেটে ঘোরাঘুরি করে হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়বো। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে অনেক ভোর ভোর উঠতে হবে। যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। চলো আমি যে হোটেলটায় আছি এই হোটেলটা এবার একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হোটেলটায় অফ সিজনে রুমের স্টার্টিং প্রাইস 1200 টাকা, পিক সিজনে রুমের স্টার্টিং প্রাইস 2250 টাকা। এই হোটেলে মূলত তোমরা 3 ধরনের রুম পেয়ে যাবে, ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম এবং 4 বেডের রুম। এই হোটেলটির নাম হলো হোটেল রয়পুরা তাকসাং। হোটেলের রুমগুলো থেকে ভীষণ ভালো ভিউ দেখতে পাওয়া যায়। এছাড়া হোটেলের প্রত্যেকজন স্টাফের ব্যবহার খুব ভালো। এই হোটেলটি দার্জিলিং সার্কিট হাউসের কাছে। এনাদের একটা ফেসিলিটি রয়েছে, এনারা এনাদের গেস্টদের দিনে একবার বিনামূল্যে ওনাদের গাড়িতে করে ম্যাল রোডে ছেড়ে দেন, আবার ম্যাল রোড থেকে হোটেলে নিয়ে আসেন। এরপর হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আজকেই আমার কলকাতা যাওয়ার ট্রেন রয়েছে, বাট আজকেও আমরা সাইট সিনে বেশ কিছু জায়গা দেখবো, তারপর এনজিপিতে যাওয়ার শেয়ার গাড়িতে উঠে পড়বো। হোটেল থেকে পায়ে হেঁটে দার্জিলিং স্টেশনের পথ ধরলাম। পথে দেখতে পেলাম একটা অসম্ভব সুন্দর চার্চ। এই চার্চটির নাম হলো সেন্ট কলম্বাস চার্চ। হোটেল থেকে পায়ে হেঁটে দার্জিলিং স্টেশন পর্যন্ত আসতে আমার সময় লাগলো ওই 10 মিনিটের মতো। এবার তোমাদের আমি দার্জিলিং স্টেশনটা ঘুরে দেখাবো। দার্জিলিং আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবরের মাঝামাঝি থেকে জুন মাস পর্যন্ত, আর সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় নভেম্বর মাসে। হাতে সময় একটু বেশি নিয়ে এলে অবশ্যই টয় ট্রেনে জয় রাইড করতে পারো। 2 ধরনের টিকিট রয়েছে, একটা হলো ডিজেল চালিত টয় ট্রেন, আর একটা হলো স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন। ডিজেল চালিত টয় ট্রেনের টিকিটের দাম 1000 টাকা,
স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনের টিকিটের দাম ১,৫০০ টাকা। দার্জিলিং স্টেশনের উচ্চতা হলো ৬,৮০১ ফিট। এবার তোমাদের সামনে দার্জিলিং স্টেশনের কিছু দৃশ্যপট তুলে ধরবো এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দেব। দার্জিলিং ট্যুর প্ল্যানটা হয় সাধারণত 3 পয়েন্ট, মিক্সিং পয়েন্ট এবং 7 পয়েন্টকে কেন্দ্র করে। 3 পয়েন্টের মধ্যে পড়ছে টাইগার হিল, ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ। আর 7 পয়েন্টের মধ্যে পড়ছে রোপওয়ে, মিউজিয়াম, জু, HMI, তেনজিং নোরগে অ্যান্ড গম্বু রক, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, টি গার্ডেন এবং রক গার্ডেন। এই জায়গাগুলো ঘোরার জন্য তোমরা শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি দু ধরনেরই পেয়ে যাবে। তবে আমি তোমাদের বলবো তোমরা একটা টিম করে এসো, 4 জন, 6 জন বা 7 জনের একটা টিম করে এসো এবং রিজার্ভ গাড়িতে করেই সাইট সিনটা করো। কারণ শেয়ার গাড়িতে এত তাড়া দেয় যে তুমি শান্তি করে টাইম নিয়ে কোনো জায়গা ভালো করে দেখতেই পারবে না। আর নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী গন্তব্যের জন্য যদি গাড়িতে এসে না বসো, গাড়ি তোমাকে রেখে দিয়েই ছেড়ে দেবে। তাই একদম ব্যক্তিগতভাবে আমার মনে হয় সাইট সিনের জন্য রিজার্ভ গাড়ি বুক করাই ভালো। এরপর চকবাজার থেকে একটা গাড়ি নিয়ে চলে এলাম দার্জিলিং রোপওয়ে চড়বো বলে। দেখে নিলাম সেন্ট জোসেফ স্কুল। এরপর একটা লম্বা খাড়াই সিঁড়ি ভেঙে ওপরে উঠে দেখলাম যে কোনো কারণের জন্য আজকে রোপওয়ে বন্ধ রয়েছে। রোপওয়েতে ছোটদের টিকিটের দাম 130 টাকা এবং বড়দের টিকিটের দাম 260 টাকা। এরপর দার্জিলিং এর বিখ্যাত হোটেল রামাডার সামনে থেকে একটা শেয়ার গাড়ি নিয়ে রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। তোমাদের আজকের ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার এবং লাইক করতে কিন্তু একদম ভুলো না। তুমি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।